এপ্রিল সেটা প্লেস করছি। তারপরে আমি রিকোয়েস্ট করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আদার দেন আমার রিপোর্টের বাইরে যে ইস্যুগুলো হয়েছে সেটা উনি আপনাদের কাছে রাখবেন। গতকাল আমি রিপোর্ট করেছিলাম যে আমাদের টোটাল 132 কোভিড পজিটিভ কেস আছে পশ্চিমবঙ্গে। অ্যাক্টিভ করোনা পজিটিভ কেসেস 132 অ্যাজ অন 15/4/2020। আজকে এই সংখ্যাতে 24 জন আরো অ্যাড হচ্ছে। 24 নিউ করোনা পজিটিভ কেসেস আমরা পেয়েছি। তার মধ্যে অডিট কমিটি 3টে ডেথ কনফার্ম করেছে, তার মানে 3টা সংখ্যা কমিয়ে দিয়েছি যে নো অ্যাক্টিভ করোনা কেসেস। 9টা কেস আমরা ডিসচার্জ করেছি। তার মানে আজকে টোটাল অ্যাক্টিভ করোনা কেস অ্যাজ অন 16 এপ্রিল ইজ 144 ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 144টা অ্যাক্টিভ করোনা কেসেস রয়েছে আজকে দিনে। টোটাল ডেথ আমাদের এখন হয়েছে 10। লাস্ট রিপোর্টের যেটা ছিল 7। গতকাল আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের অডিট কমিটি রিপোর্ট আমরা এক্সপেক্ট করছি পাবো। যেমন যেমন তারা এই ডেটগুলোকে কনফার্ম করছেন আমরা আপনাদের কাছে ওই তথ্যগুলো প্লেস করছি। আমাদের টোটাল টেস্ট গতকাল হয়েছিল 3470 3470। সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে আজকে হয়েছে 3811। 3811 টেস্টিং অলরেডি হয়েছে পশ্চিমবঙ্গে। আমাদের 8খানা যে ল্যাব আছে সেখানে, যদিও একটা প্রাইভেট ল্যাব আছে ডক্টর লালস প্যাথ ল্যাব, সেখানে এখনো কাজটা শুরু হয়নি। মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন প্রত্যেকদিন বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় আমরা আসতে পেরেছি। আমাদের এমএসএমই স্ট্রং সেক্টর যেটা আছে, স্ট্রেংথ অফ এমএসএমই আমরা দেখাতে পেরেছি পশ্চিমবঙ্গে, যেটা বিভিন্ন অকেশনে দেখানো হয়েছে। আমরা এখন অনেকটাই কিন্তু যে 99% যেটা আমরা প্রডিউস করছি আমরা রাজ্যের ভিতরে প্রডিউস করছি, যেহেতু আপনারা জানেন বাইরে থেকে আমরা খুব সাহায্য পাচ্ছি না। এই জন্যে 3.47 লাখ পিপি অল টুগেদার আমরা ডিস্ট্রিবিউট করেছি। প্রায় 3.5 লক্ষ পিপি আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি যেটা আছে সেটা 11,000 থেকে 15,000 ডেইলি আছে। ওটা কোনোদিন 11 কোনোদিন 12 হচ্ছে। এখন টোটাল 3.47 লাখ পিপি ডিস্ট্রিবিউট করা হয়েছে। N95 মাস্ক 2.23 লাখ ডিস্ট্রিবিউট আমরা করেছি। এমনি সাধারণ মাস্ক 15,70,000 আমরা ডিস্ট্রিবিউট করেছি। 6.95 লাখ আমরা গ্লাভস ডিস্ট্রিবিউট করেছি। 6.95 লাখ। আর থার্মাল গান আমরা যেহেতু কালকে বলেছিলাম আমাদের 5,000 আছে, এখনো স্টকে রয়েছে, অর্ডার করা হয়েছে, এখন আমরা সাপ্লাই পাচ্ছি না। হ্যান্ড স্যানিটাইজার আমরা 70,000 লিটার ডিস্ট্রিবিউট করেছি। কাজের রাজ্যে নট অনলি অল হসপিটালস অ্যান্ড হেলথ সেন্টার্স আমরা সম্পূর্ণভাবে স্যাচুরেট করতে পেরেছি উইথ পিপি ইন অল কাইন্ডস অফ প্রোটেক্টিভ মেজার্স। আমরা এখন কিন্তু রিটেলার যারা রয়েছেন, হোলসেলার রিটেলার সঙ্গে কথা বলে তাদেরকে আমরা হেল্প করছি যাতে সাধারণ মানুষও এগুলো পায়। কোয়ারেন্টাইনের মধ্যে আমাদের গভর্নমেন্ট কোয়ারেন্টাইন যেটা গতকাল ছিল 582-তে সেটাই রয়েছে। এখন টোটাল পার্সন ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন 3,915 আছে। এই ফিগারটা ডাইনামিক আছে। যখনই আমরা একটা কেস পাচ্ছি ওর কন্ট্যাক্ট ট্রেসিং করে সেই কন্ট্যাক্টকে আমরা ইমিডিয়েটলি গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে আছি। আবার গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে যারা ঠিক হয়ে যাচ্ছে, যাদের কোনো আমরা সিমটম দেখতে পাচ্ছি না, ডাক্তারি স্ক্রিনিং করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে 3,915 জন আমাদের গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে 36,982 জন এখন রয়েছে। এটা হলো আমাদের টোটাল কোভিড রিপোর্ট। ম্যাডাম, ক্যাবিনেটে আজকে একটা কোভিড জন্যে ভালো পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আমাদের জানা নেই এটা অন্য কোনো রাজ্য সরকারের এই ধরনের ব্যবস্থা হচ্ছে। সেটা হচ্ছে প্রপার্টি ডিড। প্রপার্টি ডিড এখন রেজিস্ট্রেশন করা অসুবিধা রয়েছে। এটা আমরা কিন্তু এখন প্রপার্টি ডিড ই রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করেছি। ডিজিটালি সব ডকুমেন্ট আমরা রিসিভ করছি। যেহেতু প্রপার্টি ডিড মধ্যে একটা আমাদের বায়োমেট্রিক ব্যাপার থাকে, এই জন্য এই লকডাউন যখন শেষ হয়ে যাবে, চলাফেরা সামান্য হয়ে যাবে, তখন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আমরা বায়োমেট্রিক নিয়ে ও ফিজিক্যাল ডকুমেন্টটা হ্যান্ড ওভার করে দেব। কিন্তু ফর অল
লিগাল পারপাসেস এই ডকুমেন্টটা ভ্যালিড থাকবে। ডিজিটালি যেটা আমরা আপনাদেরকে ইস্যু করব অফ রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন মধ্যে 8% আমাদের যেটা ফি থাকছে ফর রেজিস্ট্রেশন, সেই 8%-এর মধ্যে আমরা 20% ছাড় দিচ্ছি। যেহেতু এখন আমরা এটা ডিজিটালি করছি, এই জন্যে এটা একটা অ্যাডিশনাল আমরা ছাড় আপনাদেরকে দিচ্ছি। আজকে কিছুদিন আগে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই ক্যাবিনেটে আমরা এটা অ্যাপ্রুভাল পেয়েছি, এই জন্যে আপনাদের কাছে আমরা এটা প্লেস করলাম। যেটা আমি বললাম 20% অফ অ্যাপ্লিকেবল রেজিস্ট্রেশন ফি, যার সিলিং আমরা 20,000 টাকা রেখেছি, ওখানে আমরা এই টাকাটা নিয়ে রিডিউস করে বাই 20%, সরি বাই রিডিউসড বাই 20% করে এই সিস্টেমটা আমরা চালু করে দিচ্ছি। এটা 31 মে অবধি আপাতত চালু থাকবে। ই রেজিস্ট্রেশন সবসময়ই হবে, কিন্তু এর মধ্যে বায়োমেট্রিককে যেটা এখন আপাতত কোভিড জন্য ডিসপেন্স করে রাখা হয়েছে, সেই কোভিডের যেটা যখন আমাদের জীবন যখন সামান্য হবে, তখন আমরা এটাকে মাইনার চেঞ্জ করে বায়োমেট্রিকটা এর মধ্যে ইনকর্পোরেট করে পুরো সিস্টেমটাকে ইন্টিগ্রেটেড সিস্টেমের দিকে নিয়ে যাব। Yes, madam. Any clarification on COVID? আপনারা শুনতে পাচ্ছেন? আবার একই জিনিস হলো, আবার তার বেরিয়ে গেছে। তুই ওখান থেকে মাইক্রোফোনে কথা বল। হ্যাঁ, মাইক্রোফোন হ্যালো হ্যালো বল না, শুনতে বলতেছি। কথা বল মাইক্রোফোনটা অন করে কথা বল। আওয়াজ আসছে না তো? আসছে না, আমি কি করবো? আওয়াজ থেকে আসছে, আওয়াজ আসছে না, আমার ছাড়া আছে। মাইক্রোফোনটা অন করে তো নেই তো। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো মাইক্রোফোন দিয়ে যাবো। হ্যাঁ, আছে আমাদের কথা বল না, মাইক্রোফোনে কথা বল। 1 2 3 4 বল। হ্যালো, আমি তোমার কথা বলছি। হ্যালো, এখানে তো সাউন্ড যাচ্ছে। মাইক্রোফোনটা মনে হ্যাঁ, হচ্ছে ও যে কথা বলতে যাচ্ছেন না, আমি যাচ্ছি না, লাইন যাচ্ছি বলছি। আপনি যেগুলো বলেছেন স্যার, আমরা এখানে কিছু শুনতে পাইনি, কারণ আপনি যেগুলো বলছিলেন কমপ্লিটলি হাউল হচ্ছে, ইকো হচ্ছে। এখানে দ্য থিং ইজ নট অডিবল প্রপারলি। আপনি যা ফিগার্স দিয়েছেন এতক্ষণ, যা বলেছেন, আমরা কিচ্ছু উই হ্যাভেন্ট গট এনিথিং হোয়াট ইউ হ্যাভ সেড। আমরা কি বলেছেন কিচ্ছু, উই হ্যাভেন্ট গট এনিথিং হোয়াট ইউ হ্যাভ সেড। ইটস আ হাউলিং সাউন্ড। Can you hear me now properly? আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? The condition is same, sir. We are not getting your problem, sir. আমরা পাচ্ছি না এখানে, মানে একদম খুব লো ভলিউম এবং এটা ইকো হচ্ছে কনস্ট্যান্টলি। দ্য সাউন্ড ইজ গেটিং, ইওর ওয়ার্ডস আর গেটিং রিপিটেড। স্পষ্ট নয়, একদমই স্পষ্ট নয়। আমি বলছিলাম স্পষ্ট আসছে না, আপনার কণ্ঠস্বরটা স্পষ্ট আসছে না, এবং আপনি যে ফিগারগুলো বললেন সেগুলো জড়ানো আমরা শুনতে পাচ্ছি না ঠিক করে। একটু মাইক্রোফোন, হ্যাঁ আমরা যা শুনতে পাচ্ছি না।
তোমার কথা শুনতে পাচ্ছি, বাট সিএস যেটা বলছিলেন সেটা আমাদের কাছে পরিষ্কার এখানে আসছে না আমাদের প্রেস কর্নারে। ওই মাইকে বলতে হ্যাঁ। পেরেছি। হ্যাঁ সিএম দিদিমণি ওখান থেকে যেটা বলছিলেন সেটা আসছে। আপনার মাইকটা বোধহয় প্রবলেম হচ্ছে। আমার কথা দিদিমণি এবার শুনতে আমার পাচ্ছেন? বাড়িটা শেষ বললাম না, শেষের আলাদা মাইক আছে, দেখে নাও। হ্যাঁ আমার কথা এবার শুনতে পাচ্ছেন? আরেকটু তুলতে হবে অডিওটা, অডিও একটু বাড়াতে হবে। আরেকটু কি বাড়ানো যায় অডিও? এবার আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক হ্যাঁ ঠিক আছে। ওকে, তো আমি Okay. অত দীর্ঘায়িত আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারবো না। আমাদের অ্যাক্টিভ করোনা পজিটিভ কেস গতকাল অবধি ছিল 132, নিউ পজিটিভ কেস এসেছে 24। তার মধ্যে অডিট কমিটি, তার মধ্যে না টোটাল অডিট কমিটিতে ডেথ কেসগুলো রেফার করা হয়েছে, তার মধ্যে 3টে ডেথ ওরা কনফার্ম করেছেন, এই জন্য এটা অ্যাক্টিভ কেস থেকে বাদ যাবে। 9 জন ডিসচার্জ হয়েছে, এই জন্য এটাও অ্যাক্টিভ কেস থেকে বাদ যাবে। আমাদের সর্বমোট 144টে কেস হয়েছে অ্যাক্টিভ করোনা পজিটিভ কেস ইন দ্য স্টেট 144। কোভিড ডেথ 10, কোভিড থেকে রিলিজ হয়েছে, যারা সুস্থ হয়ে রিলিজ হয়েছে তার সংখ্যা 51। আমাদের টোটাল টেস্টিং হয়েছে 3811। এর ছাড়া পিপি আর N95 মাস্ক এইগুলো যথেষ্ট পরিমাণে সব জায়গায় রয়েছে। 3.5 লক্ষ পিপি, প্রায় 2,25,000 N95 মাস্ক। আমরা কোথাও কোনো হসপিটাল, কোনো স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের কোনো ঘাটতি নেই এই জিনিসগুলির। আর আমাদের গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টারে এখনো 3,915 জন রয়েছে, আর হোম কোয়ারেন্টাইনে 36,982 জন রয়েছে। এটাই আছে আজকে টোটাল কোভিড রিপোর্ট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি চেষ্টা করলাম, শুনতে পাচ্ছি না। Yes, any question on COVID? হাতে মাইক নিয়ে আপনাদেরকে বলতে হবে। স্যার, কালকে মিনিস্ট্রি অফ হেলথ 4টে জেলাকে হটস্পট ঘোষণা করেছে, তো এটা কি মানে ঠিক করেছে নাকি আপনাদের সঙ্গে কথা না বলে করেছে? ফিগার যেটা নিয়ে কেন্দ্র সরকার কাজ করছে, রাজ্য সরকার কাজ করছে, একই ফিগার নিয়ে কাজ করছি আমরা সবাই। ওরা পরিভাষা দিয়েছে যে কিভাবে কোন এলাকাকে কন্টেইনমেন্ট জোন বলে। অ্যাকচুয়ালি রেড আপনাদের গ্রিন ব্লু এ তো ফেভারিট কালার হয়ে গেছে যে সবসময় রেড আর গ্রিন ব্লু খুঁজছেন। মূল কথা যেটা হচ্ছে যে যেখানে রিপিটেড কেস আসছে সেই এলাকাগুলো 4টে জেলা থেকে আসছে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করে কন্টেইনমেন্ট করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেটা আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি যে জেলাগুলিতে বলা হয়েছে। এবার ক্লাসিফিকেশন হিসাবে ওরা 4টে জেলা বলেছে, এটা বাদ দিয়েও আমরা কিন্তু যেখানে যেখানে মনে হচ্ছে রাজ্য সরকারকে কন্টেইনমেন্ট মেজার যাতে আরো ওই এলাকা থেকে বাইরে না ছড়িয়ে যায় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদেরকে আগেও আমি বলেছিলাম মাইক্রো প্ল্যানিং করা হচ্ছে, সেখানে ব্যাপারটা আরো আমরা টাইটেন করছি যাতে ওখান থেকে বাইরে না ছড়িয়ে যায় রোগটা। Sir, yesterday the central government has said to ensure door-to-door testing of people suffering from SARI. So in that case, do there is sufficient kits that they have provided to ensure the same? Let me make it clear. All your questions start from what central government has said and what state government has been doing. I don't understand this bias with central government instructions. Let me make it clear to all the people sitting in the media room that health is a state subject, COVID is a national pandemic. এই জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে মিলে কাজ করছে। এখানে কোনো ধরনের এইরকম ইস্যু হতে পারে না যে কেন্দ্র সরকার ইনস্ট্রাকশন দিচ্ছে আর রাজ্য সরকার ওকে মানছে অথবা মানছে না। এই ধরনের যেটা প্রশ্ন ফ্রেম করছেন আপনারা যে ডোর টু ডোর করতে কেন্দ্র সরকার বলেছে, কেন্দ্র সরকার whether it is lockdown, relaxation, restriction, home ministry, cabinet secretary, health department, health ministry
সবাই বলছে সবাই একসঙ্গে মিলে কাজ করবে, আমাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, যা কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে আমাদের এক্সপার্ট গ্রুপ এখানে রয়েছে, আমাদের কাছে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, সবার সঙ্গে সবার মতামত নিয়ে আমরা কাজ করছি। কাজে এটা নিশ্চিন্ত থাকবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই এই প্রচেষ্টায় অথবা কোনো পরিকল্পনায় কোনো ঘাটতি নেই। আমরা যা কিছু করার প্রয়োজন আছে সবকিছু করছি। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে অডিট কমিটি করেছেন গভর্নমেন্টের তরফ থেকে, এই অডিট কমিটির কাছে কটা ডেথের অডিট করতে দেওয়া আছে এই মুহূর্তে? আমাদের যেটা তালিকা আমরা এখানে তৈরি করি, সেখানে যে মুহূর্তে আমরা একটা কোভিড কেস পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ড্যাশবোর্ড আছে সেখানে অ্যাড হয়ে যায় কোভিড পজিটিভ হিসাবে। ডেথ কেস যেটা আছে সেটা ইমিডিয়েটলি অটোমেটিকলি রেফার হয়ে যায় অডিট কমিটির কাছে। কাজে অডিট কমিটির কাছে এখন কটা রয়েছে, কটা ওরা বেছে নিয়েছে, কটা বাদ দিয়েছে, এই তথ্য আমাদের কাছে থাকে না, যেহেতু আপনাদের কাছে প্লেস করতে গেলে টোটাল কোভিড ডেথ এটাই আমরা আপনাদের কাছে প্লেস করি। আমরা টোটাল ওরা কটা কেস এক্সামিন করেছে, কটাকে পজিটিভ মানে কনফার্ম ডেথ বলেছে, কটাকে কোমরবিডিটি বলেছে, এই টোটাল ফ্যাক্ট ফিগার আমাদের কাছে থাকে না। এটা হেলথ ডিপার্টমেন্টের ব্যাপার, ওদের কাছে থাকে। আপনাদেরকে আরো একটা কোভিড রিলেটেড যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব পদক্ষেপ, নতুন পদক্ষেপ হয়েছে সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে ই রেজিস্ট্রেশন অফ সেল ডিডস, প্রপার্টি ডিডস যেটা হয় সেটা ই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটা বোধহয় পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে শুরু হয়েছে ভারতবর্ষে। এটা আমরা কোভিডকে সামনে রেখেই করেছি, যেহেতু মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, অথচ প্রপার্টি যেটা আছে সেটা কেনা বেচা হচ্ছে। এই প্রপার্টি ডিড যেটা আছে তাকে রেজিস্টার করতে গেলে এখন কোথাও যেতে হবে না, বাড়িতে বসে ই রেজিস্ট্রেশন হতে পারবে। ডিজিটাল সিস্টেমে আমরা পুরো ব্যাপারটাকে ফেলে দিয়েছি। এই ই রেজিস্ট্রেশন প্রসেস যেটা আছে, যাদেরকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন মনে হচ্ছে তারা এন্টায়ার ডিড এটা অনলাইন সাবমিট করবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট কাছে আসবে, প্রসেস হবে। আমরা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে প্রভিশনাল আপনাদেরকে ইস্যু করে দেবো, যেটা প্রত্যেক সব রকম লিগ্যাল কাজে লাগবে। কিন্তু যেহেতু ডিড রেজিস্ট্রেশন ক্ষেত্রে আপনারা জানেন নিয়ম রয়েছে বায়োমেট্রিক নেওয়া, এই বায়োমেট্রিক নেওয়া এই লকডাউনের মধ্যে সম্ভব হচ্ছে না। এই জন্য লকডাউন যখন ক্লোজ হবে তখন আমরা মানুষ যখন সামান্যভাবে চলাফেরা শুরু করবে, অফিস পর এসে বায়োমেট্রিক দিয়ে ডিডের যেটা মূল যেটা কাগজ রয়েছে সেটা ওনারা পেয়ে যাবেন। ততক্ষণ যেটা ডিজিটাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সেটাই কাজে লাগবে। এর মধ্যে আমরা যে রেজিস্ট্রেশন জন্য যেটা অ্যাডিশনাল ফি থাকতো সেখানেও 20% যে আমাদের রিডাকশন করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম সেদিন 20,000 ছিল, 20,000 টাকা অবধি দেওয়া হতো আপনাদেরকে ওই রেজিস্ট্রেশন ফি, সেটা এখন কমিয়ে আমরা ওটাতেও 20% কমিয়ে দিয়েছি। এবার আমি একটা কথা বলি, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? ভাই শোনা গেলে বলুন। শোনা যাচ্ছে? টাইম শোনা যাচ্ছে? কি লাভ? হ্যাঁ শোনা যাচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যেটা করছি সেটা হচ্ছে রেশন দোকানের ব্যাপারে কিছু কিছু জায়গায় যেহেতু আগে থেকে সব রেডি ছিল না, কবে কোভিড হবে কেউ টোটালটা রেডি ছিল না, ফলে কোথাও কোথাও 5 কেজি চালই মাসের একবারই দিয়ে দেওয়া হয়েছে। আগে 2 কেজি চাল এবং 3 কেজি গম দেওয়া হতো, কিন্তু গম ভাঙানোর সমস্যা আছে বলে আমরা বলে দিয়েছিলাম যারা গম নেবে না তাদের চালই দিতে। কোথাও কোথাও ছোট্ট রেশন দোকান থাকার জন্য রেশন দোকানের জায়গা নিয়ে মেটেরিয়াল রাখবার, এবং কোর্টের অর্ডারও আছে, তাদের চেঞ্জও করা যাবে না। এই মুহূর্তে সেই জন্য 90% লোককে 1 মাসের চাল দিয়ে দেওয়া হলেও কিছু কিছু 10% হয়তো জায়গার অভাবে দেওয়া যায়নি। বাট এটা আমরা খাদ্য ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি যে যার জায়গা নেই বা জায়গা ছোট আছে পাশে কোনো ক্লাবের থেকে জায়গা নেই বা পুলিশকে বলে আশেপাশে কোথাও জায়গা দেওয়ার পরে যাতে মাসেরটা একবারে দিয়ে দেওয়া হয়। যেখানে যেখানে দেওয়া হয়নি হাফ পেয়েছেন তারাও আগামী দিন হাফ পাবেন, এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত। প্লাস 1 কিলো করে ডালও পাবে, আরো যা যা পাবে সেগুলো দিয়ে দেবে। বা রমজান মাস আছে, রমজান মাসেও যেটা প্রতিবার পায় সেটাও তারা পাবে।
সুতরাং রেশন দোকানে চিন্তা করার কোনো কারণ নেই। কেউ কেউ একটু বেশি বেশি বলে ফেলছে এবং কেউ কেউ চেষ্টা করছেন যেন রেশন দোকানের চাটা যেন তার নিজের চাল, এটা ভাবার কোনো কারণ নেই। গভর্নমেন্ট এই চালটা কিনে চাষিদের থেকে, এটা একটা দিক। যেমন রেশন দোকান, আমরা স্টেট ফুড মিনিস্টার এখানে উপস্থিত আছেন এবং আমরা নতুন খাদ্য দপ্তরের সেক্রেটারি অ্যাপয়েন্ট করছি। যেহেতু এই ব্যাপারটা বারবার বলা সত্ত্বেও 10% লোক হাফ পেয়েছে, কেন হাফ পায়নি, সেই জন্য আমরা নতুন সেক্রেটারি আজকে অ্যাপয়েন্ট করছি এবং মিনিস্টার নিজেও এখানে আছে। আমি চলে যাওয়ার পরে সিএসের সাথে তাদের মিটিং হবে এবং যাতে মানুষ সম্পূর্ণ রেশনটা, যেটা আমরা বলেছি মাসে 5 কেজি করে দেবো, আমরা 5 কেজি করে দেবো। যে গম চাইতে পাবে, যে গম চাইবে না সে চাল পাবে এবং 6 মাস আমাদের রেশন কি থাকবে এটা আমরা বলে দিচ্ছি। এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত। এটা নিয়ে জলঘোলা করার কোনো রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নেই। জলঘোলা করাটা আমরা মানবো না। মানুষ বিপদে পড়লে আমরা যদি জলঘোলা না করি তাহলে অন্যরা কেন করবে? সেম জিনিস যদি অ্যাপ্লাই হয় সবার জন্য তাহলে সেটা খুব ভালো হবে। গভর্নমেন্ট তার সাধ্যমতো চেষ্টা করছে যাতে বিপদের সময় মানুষের পাশে থাকা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওই মিষ্টির দোকানটা, আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ওদের দুপুরবেলাটা 12টা থেকে 4টে বলাতে দুপুরের দিকে অনেকে আসতে পারে না, ফলে ওরা একটা টাইম রিল্যাক্সেশন আমাদের কাছে চেয়েছিল, সেটা আমরা সকাল 8টা থেকে বেলা 4টে পর্যন্ত করে দিচ্ছি যাতে ওদের কোনো অসুবিধে না হয়। এই দুটো কথা আমরা আজকে আমার বলার ছিল। এরপর ডক্টর সুকুমার মুখার্জি আছেন, সুকুমার দা কিছু বলবেন? বলুন। আমার প্রথম বক্তব্য হচ্ছে নমস্কার। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার্সদের টোটাল প্রোটেকশনের সবকিছু ব্যবস্থা সরকার করেছেন। আমি একটা কথা শুধু বলবো যে অনেকে ফেস শিল্ড চাইছে। ফেস শিল্ড যারা খুব কাছের থেকে কাজ করছে তারা ফেস শিল্ডের অভাব মনে করছে, সেইটা আমাদের কিছু দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে কিছু ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই যে হাইড্রক্সিক্লোরোকুইনটা একটা কুইনিন ডেরিভেটিভ, কিন্তু সাইড চেইন চেঞ্জ করে এর সেফটি মার্জিন অনেক বেশি হয়েছে এবং হাইড্রক্সিক্লোরোকুইন আমরা ইউজ করছি গত প্রায় 20-25 বছর ধরে নানাবিধ অটোইমিউন ডিজিজের পক্ষে। তাতে আমরা বিশেষ কোনো অ্যাডভার্স এফেক্ট দেখি না, কিন্তু এখানে ডোজটা আলাদা, এখানে কারা নেবে সেটা জানতে হবে। আমরা দুটো গ্রুপ আইসিএমআর যেটা বলেছেন HCQS দিতে হবে, হেলথ কেয়ার ওয়ার্কার যারা ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট, কনফার্ম কেস অথবা তারা কন্ট্যাক্ট হয়েছে অন্য ডাক্তারের সঙ্গে, পার্টিকুলারলি ডাক্তার, নার্স এবং আনুষঙ্গিক স্বাস্থ্যকর্মীদের জন্য HCQS বরাদ্দ হয়েছে। সেক্ষেত্রে ডোজটা আমাদের যা ঠিক করা হয়েছে আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী সেটা 400 মিলিগ্রাম করে সকালে আর বিকেলে প্রথম দিন দিতে হবে, তারপরে 400 মিলিগ্রাম করে সপ্তাহে একবার করে 7 সপ্তাহ। এইটাই রেজিমেন প্রফিল্যাক্সিস, প্রিভেনশন। আর একটা গ্রুপ অফ পিপল যাদের হাই রিস্ক, এখন দেখা যাচ্ছে হাউস হোল্ড লেডিস অন জেন্টস, যদি কোনো কেস বাড়িতে আসে তাদেরও এইরকম HCQS দেওয়ার প্রস্তাব এসেছে, সেটাও একটা রেকমেন্ডেশন। সেখানে ডোজটা হচ্ছে প্রথম দিন 400 সকালে, 400 বিকেলে এবং তারপরে সপ্তাহে একবার করে 3 সপ্তাহে 3টে। হাইড্রক্সিক্লোরোকুইন সম্বন্ধে অনেক সাইড এফেক্টস বইতে দেখবেন, কিন্তু এমনি আমরা দেখে নিই মানুষের চোখের কোনো অসুবিধা আছে কিনা, তার কোনো চোখের ব্লাইন্ডনেস, রেটিনাল ডিজিজ আছে কিনা, কিংবা তাদের একটু কমপ্লেক্স কার্ডিয়াক রিদম ডিস্টারবেন্স আছে কিনা। যেখানে অনেক সময় বলা হয় কিউটি ইন্টারভাল। কিউটি ইন্টারভাল যদি 500 মিলিসেকেন্ডের বেশি হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি না। এবং হাইড্রক্সিক্লোরোকুইন যেটা প্রোফাইল্যাক্সিস ডোজ, সেটা শর্ট টার্ম ফর 7 উইকস, তাতে বিশেষ আমরা সাইড এফেক্টস দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ রুটিন আমরা মানুষকে জিজ্ঞেস করি চোখের জন্য গোলমাল আছে কিনা কিংবা হার্টের কমপ্লেক্স প্রবলেম হচ্ছে কিনা। অ্যাবাউট ডায়াবেটিসের কোনো ক্ষতি করে না। ইনফ্যাক্ট ডায়াবেটিসের অনেক স্টাডি আছে HCQS দিয়ে ব্লাড সুগার কমানো যায়। এবং এছাড়াও যেটা দেখতে হয় মানুষের কোনো আদার সিস্টেমিক ডিজিজ, যদি কিডনি ডিজিজ কি লিভার ডিজিজ হয়, কিংবা অনেক সময় আমাদের কনভালশন
ফিটস থাকে সেখানে আমরা সতর্ক হই। এইগুলো যদি আমরা দেখতে পারি তাহলে আমরা কখনো অ্যাডভার্স এফেক্ট বিশেষ কিছু পাবো না। আমার মনে হয় হেলথ কেয়ার ওয়ার্কার্স এবং হাউসহোল্ড মেম্বার্স যারা এক্সপোজ টু কন্ট্যাক্টে এসেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সব মানুষের জন্য এই সিকুয়েন্স ব্যবহার করার কোনো যুক্তি নেই। অনেক পেশেন্ট অটোইমিউন ডিজিজে এই সিকুয়েন্স দিনের পর দিন বছরের পর বছর খাচ্ছে, তাদের শর্টেজ হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আমাদের একটা ওভার ইউজ অফ ড্রাগ যাতে না হয় সেটা আমাদের বিশেষভাবে দেখা দরকার। আর একটা কথা বলার আছে, আমাদের বয়স্ক লোক ICMR গাইডলাইন দিয়েছে যে ডুজ অ্যান্ড ডোন্টস ফর এল্ডারলি পিপুল। এল্ডারলি পিপুলদের রিস্ক অফ ইনফেকশন বেশি হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের মাত্র 17% পিপুল এল্ডারলি পিপুল অ্যাবাভ 60 আমাদের অ্যাফেক্টেড হয়েছে। বেশিরভাগই 20 থেকে 30 থেকে 60-এর মধ্যে হয়েছে। একটা জিনিস জেনে রাখুন, ভারতবর্ষে প্রায় 16 কোটি এল্ডারলি পিপুল আছে, তার মধ্যে 60 থেকে 70, 70 থেকে 80, 80-র ঊর্ধ্বে 60 থেকে 70 যেটা আছে প্রায় 8 কোটির উপরে, এবং তারপর 70 থেকে 80 আছে প্রায় 4-5 কোটির উপরে, 6 কোটি, আর বাদ বাকিটা আছে আমার 2 কোটি ওই 80 থেকে 90 কিংবা তার ঊর্ধ্বে। সুতরাং আমাদের এল্ডারলি পিপুলের প্রোটেকশনটা দরকার। এল্ডারলি পিপুল অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমরা এই সিকুয়েন্স খাবো কিনা। তারা যদি বাড়িতে থাকেন, তারা যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, তারা যদি তাদের অসুখগুলো যদি ঠিক মতো বজায় রাখেন, তাহলে রুটিনই তাদের খাওয়ার দরকার নেই। কিন্তু তিনি যদি কোনো কন্ট্যাক্টের সঙ্গে এসে যান, সেই কন্ট্যাক্ট হলে তখন তাকে খেতে হবে। তার আগে সতর্ক হতে হবে চোখের ব্যাপারে এবং হার্টের ব্যাপারে। এইটা আমার বলার আছে এল্ডারলি। আর আমাদের এই এল্ডারলি পিপলের সতর্কতার জন্য ICMR প্রচুর গাইডলাইন দিয়েছে, যে গাইডলাইনগুলো দেখলে আমরা সেটা ফলো আপ করতে পারবো। তাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো স্পেশাল রেস্ট্রিকশন কিছু নেই। যাদের যা খাওয়া দাওয়া করছেন তাই খাবেন, জলটা বেশি করে খাবেন। এখন গরম পড়ছে, জলটা বেশি দরকার, প্রায় 3 লিটার 3.5 লিটার। যদি যার হার্ট ফেলিওর বা কিডনি ডিজিজ থাকে তাদের খাবে না। এটা হচ্ছে আবার এল্ডারলি পিপুল। আর টেস্টিং তো করা হচ্ছে, ক্রমশ বাড়ছে। টেস্টিং করলে এসিম্পটোমেটিক কেসগুলো আমরা অনেক বেশি দেখতে পাই এবং তাতে আমার প্রোটেকশনটা ঠিক হয়। আর একটা কথা বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট। আমি যদি কমিটির মধ্যে মেম্বার নয়, কিন্তু ডেথ সার্টিফিকেট যারা অ্যানালাইজ করছে ICMR গাইডলাইন আমাদের দিয়েছেন, যে ICMR গাইডলাইনে ডেথ সার্টিফিকেট ভেরি স্পেসিফিক করে দিয়েছে। পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল কোডিং অফ ডিজিজ ICD-10 এই কোভিডটাকে ফেলেছে, তার মধ্যে পার্ট 1 পার্ট 2 করেছে। পার্ট 1 এর মধ্যে ইমিডিয়েট কজ অফ ডেথ। ইমিডিয়েট কজ অফ ডেথ কারোর হতে পারে রেসপিরেটরি অ্যারেস্ট, কারোর হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট, কারোর হতে অ্যাকিউট কার্ডিয়াক ইনজুরি। অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ সেইটাকে দেখতে হবে, অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ। আর সেইটা লিখতে হলে কি কি অসুখ আছে, সিস্টেমিক ডিজিজ না, ইমিডিয়েটলি অসুখ, যার ফলে তার নিউমোনিয়া হয়েছে কিনা, ARDS হয়েছে কিনা। নিউমোনিয়া ARDS দুটোই একসঙ্গে কোভিডে হতে পারে, কিন্তু অন্য অসুখও নিউমোনিয়া হতে পারে এল্ডারলি পিপলে। সুতরাং আমাদের সেটা বিচার করতে হবে ডাক্তারবাবুদের, আমাদের বিচার করতে হবে ডেথ সার্ভেলেন্স স্টাডিতে। তাতে করে আমাদের অনেক সিচুয়েশন বুঝতে পারবো। আর থার্ড হচ্ছে আন্ডারলাইন ডিজিজ। আন্ডারলাইন ডিজিজ may be contributory or may not be contributory, সেটা কোয়েশ্চেন অফ ডিসকাশন। সেটা আমাদের ডেথ সার্ভিলেন্স কমিটি নিশ্চয়ই দেখবে। সেই দিকে করে আমার ডেথ সার্টিফিকেটটা অ্যাকর্ডিং ইউনিফর্মলি অল ওভার ইন্ডিয়া যেটা ICMR দিয়েছে সেটা করলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এবং এল্ডারলি পিপলের ছাড়াও আমাদের লকডাউন সম্বন্ধে আমার বলার আছে। লকডাউনটা খুব স্ট্রিক্ট মানতে হবে। আমরা কিন্তু আজকে কলকাতা, হাওড়া এগুলো কিন্তু আমাদের রেড জোনে পড়ে আছে। রেড জোনের মানে হচ্ছে ডাবলিং টাইম। ডাবলিং টাইম মানে 4 দিনের মধ্যে একটা ইনসিডেন্ট 4 দিনের মধ্যে ডাবল হয়ে যায়, সেইগুলোকে রেড জোন বলে। এবং রেড জোনের থেকে তারপরের জোনটা হচ্ছে অরেঞ্জ জোন। সেই অরেঞ্জ জোনটা হতে হলে অনেক
আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো জেলায় কিন্তু অরেঞ্জ জোনে আছে, তারপরে গ্রিন জোন। আজকে পশ্চিমবঙ্গের চিত্র যদি দেখেন অন্যান্য স্টেটের থেকে পশ্চিমবঙ্গের চিত্রটা কম্পারেটিভলি বেটার, এবং এটার জন্য আমরা চেষ্টা করব এই কলকাতা হাওড়া রেড জোন থেকে কি করে আমরা গ্রিন জোনে যেতে পারি। গ্রিন জোন আমি যখনই বলবো যখন আমাদের 28 দিন ফ্রি হয়ে গেছে, একটা কেস হচ্ছে না, আমাদের অবজেক্ট অফ ট্রিটমেন্ট প্রিভেনশন এই আমাদের গ্রিন জোনে পৌঁছলো। আজকে মহারাষ্ট্র 3000 কেস হয়েছে, প্রায় 400-র উপর, তাতে 172টা ডেথ হয়েছে, সারা ভারতবর্ষে 400-র উপর ডেথ হয়েছে। সুতরাং আমাদের কম্পারেটিভলি বেটার আছে। আমরা আমরা যদি সংঘবদ্ধভাবে সবাইভাবে লকডাউন থেকে মানি, ফিজিক্যাল ডিস্টেন্সিং থেকে মানি, এবং আমাদের হাত ধোয়া, স্যানিটাইজেশন এবং ডিটেকশন এই যদি করি, তাহলে আমরা কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, যে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমরা অসুস্থতাকে দমন করতে পারবো, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। সেটা পসিবল যদি সবাই ইউনাইটেডলি আমরা এইভাবে চলি এবং লকডাউন থেকে শ্রদ্ধার হবে। তবে আমাদের মানতে হবে আমাদের কিছু কিছু ডেফিসিট সব আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেগুলোর মধ্যে আমি যেতে পারবো, সেটা সরকার যা করছেন আমার মনে হয় সেগুলো দিয়ে অনেকটা কাজ হবে। মানুষকে মানতে হবে একটা যখন নিয়ম হয়েছে, এই লকডাউন আগেও অনেক হয়েছে, সুতরাং লকডাউনটা নতুন নয়, লকডাউনটাকে সম্মান দিয়ে কাজ করলে আমার মনে হয় উই ক্যান উইন দ্য ওয়ার। ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলি, সুকুমার তো বললেন কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ব্যাংক থেকে ডেকে নেওয়া হচ্ছে, একটা এলাকা, ছোট্ট এলাকা, 1000 লোককে ডেকে নেওয়া হচ্ছে এবং তারা হঠাৎ করে লাইন দিয়ে দিচ্ছে, এবং সেখানে কিন্তু ব্যাংক কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথাও বলছে না। এবার যদি তাকে কোনো জায়গায় কোনো টাকা এসে কাউকে দিতেও হয়, তাকে তো দেখতে হবে যে সে একটা লোকাল পুলিশের সাথে কথা বলবে, বা বিডিওর সাথে কথা বলবে, বা ডিএম এর সাথে কথা বলবে যে আমরা এই লোকটাকে দেখতে চাই। সুতরাং সেক্ষেত্রে একটা ছোট ছোট গ্রুপ করে দেবে, যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা যায়। আজকে বর্ধমান পশ্চিমাঞ্চল থেকে এটা আমাদের কাছে একটা কমপ্লেন এসছে, এবং অনেক জায়গা থেকে এই কমপ্লেন আমরা শুনতে পাচ্ছি। আমি চিফ সেক্রেটারিকে বলবো ব্যাংকিং অথরিটির সাথে কথা বলতে, যাতে একবারে ওই গ্রুপ করে একদম পুরো SMS পাঠিয়ে দিয়ে ইচ্ছা মতো ডেকে নিচ্ছে, আর সোশ্যাল ডিস্টেন্সিংটা না করে আরো লকডাউনটাকে ভেঙে দিচ্ছে। আমি রিকোয়েস্ট করব নট টু ডু ইট। থ্যাংক ইউ।